সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবি দেওয়া, আন্দোলন সংগ্রামে স্থির হওয়ার জো নেই অন্তর্বর্তী সরকারের। ৫ আগস্টের পর অন্তত শতাধিক আন্দোলন আর দাবি আদায়ের বিক্ষোভে অস্থির হয়েছে রাজপথ, হয়েছে সংঘাত। জানিয়ে জনমনে তৈরি হয়েছে ভীতি, আছে ভোগান্তি। শুধু আজকের দিনেই ৭ কলেজের শিক্ষার্থী, ইবতেদায়ী শিক্ষক, রেল ও তেল ডিপো শ্রমিক সহ সারা দেশে অন্তত ৪টি আন্দোলন, আলটিমেটাম চলছে। একদিকে এই আন্দোলন সংঘাত, আর অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। আছে দেশ বিদেশে নানা মহলের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র। সব ছাপিয়ে দেশের অগ্রযাত্রার সুযোগ কোথায়? অবধারিতভাবেই প্রশ্ন আসে, শান্তি ফিরবে কবে? এসবের শেষ কোথায়? প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আন্দোলন সংঘাত আর কত। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাশেদা রওনক খান, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেতনের সঙ্গে ভাতা দেওয়া সহ বিভিন্ন দাবিতে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের। দফায় দফায় কর্মসূচিতে সমাধান না হওয়ার সিদ্ধান্ত। দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। ইভিএম প্রকল্পে গচ্চা ৪,০০০ কোটি টাকা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দর নির্মাণে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা। আইনের শাসন চাইলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, বলছেন টবি ক্যাটম্যান। জুলাই গণহত্যার মামলায় ২ আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের। রাশেদ আপা, আপনাকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অস্থির পরিস্থিতি ছিল সেটি আজকে বিকালে খানিকটা সমাধান হয়েছে, কিন্তু পূর্ণ সমাধান এখনো হয়নি। আমরা যেমনটি প্রথমেই বললাম যে ৫ই আগস্টের পর ৮ই আগস্টে সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় শতাধিক আন্দোলন, অর্থাৎ প্রতিদিনই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো আন্দোলনে কিন্তু কেউ না কেউ রাস্তা অবরোধ করে রাখছে, এবং সেখানে সংঘাত হচ্ছে। পুলিশকেও আমরা দেখেছি যে মারমুখী হতে, এবং তারা বিভিন্ন জায়গায় অনেককে গ্রেফতারও করেছে, আটক করেছে। এই যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ কলেজের সাথে গতকাল রাতে সংঘাতের প্রেক্ষিতে তাদের যেই দাবি, তারা আবার ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে প্রভিসিকে পদত্যাগ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তাদের শিক্ষার্থী সহকারী, মানে তাদের যে সহপাঠীদের সাথে যে আচরণ হয়েছে তার জন্য একটা বিচার তারা দাবি করছেন। না হলে কালকে বিকেল ৪টায় তারা আবার নিউ মার্কেট থানা ঘেরাও করবে। এই সব মিলিয়ে আন্দোলন সংঘাতের মধ্য দিয়ে যে দেশের অগ্রযাত্রাটা আসলে কি এগোবে কিনা, এবং কিংবা এগুলোর পেছনের কারণগুলো কি আসলে? ধন্যবাদ। দেশের আসলে অগ্রযাত্রা নিশ্চিত করার জন্য যে যে শব্দগুলো বা যে যে কাজগুলো আসলে আমাদের করার কথা ছিল বা আমরা করতে পারতাম, সেই কাজগুলো করা যাচ্ছে না। এই ধরনের অনেকগুলো বিপরীত শব্দ এসে যুক্ত হয়েছে বা কার্যক্রম এসে যুক্ত হয়েছে। একেবারেই পলিটিক্যাল মুভমেন্টের জায়গা থেকে বলবো না, কিন্তু এক ধরনের সোশ্যাল মুভমেন্ট বিভিন্ন গ্রুপ করছে। হ্যাঁ, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। একদম প্রথম আপনি যদি আনসার বাহিনীর কথা বলেন, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত এইমাত্র আপনি যদি শাহবাগে যান, আপনি দেখবেন যে মাদ্রাসা শিক্ষকরা আছেন। গতকাল ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ঘটনাটি ঘটলো, এটি তো একেবারেই অপ্রীতিকর একটি ঘটনা, কারণ এই ছাত্ররা সবাই কিন্তু একসাথে ছিল। তাহলে তারুণ্যের জায়গাটাতে খুব কঠিন হয়ে যাচ্ছে এক জায়গায় থাকা, যখন এগুলো স্বার্থের ব্যাপার হয়ে যায়, ইগোর ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারুণ্য তো এই জায়গায় থাকার কথা না। তারুণ্যের থাকার কথা ছিল দেশ গঠনের। তারুণ্যের দরকার ছিল স্বপ্ন নিয়ে এগিয়ে আসবে, নতুন করে বিনির্মাণ করবে এই বাংলাদেশকে। তারুণ্যের দরকার ছিল আরও বৃহৎভাবে চিন্তা করার। কিন্তু কোথায় জানে তারুণ্য সংকীর্ণ চিন্তায় ঢুকে যাচ্ছে। এটা কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে না ঢুকে যাচ্ছে, সেই আলোচনা আমাদের চলবে এবং দেখতে হবে আসলে কি হচ্ছে। কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার। তাহলে দেখেন, আপনি যদি দেখেন যে দাবি দেওয়া, প্রতিরোধ, পাল্টা প্রতিরোধ, পুলিশি আক্রমণ, হ্যাঁ, এরকম বহু অনেক নেগেটিভ কনোটেশনের বিপরীতে দাঁড়িয়ে আছে কিছু কি দাঁড়িয়ে আছে শান্তির জন্য? যেমন নেগোসিয়েশনের জায়গাটা খুব চমৎকারভাবে হচ্ছে, সংস্কারের জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে না, খুব ভালোভাবে হচ্ছে। এরকম কি আছে এই এতগুলো কনোটেশনের বিপরীতে? কোনো একটা পজিটিভ কনোটেশন কিন্তু ওভাবে
নেই যেখান থেকে আসলে মানুষ, এই মানুষগুলো যারা বিক্ষোভ করছে, যারা প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে আসছে, সেগুলোকে সরাসরিভাবে একেবারে পিসফুলভাবে, আপনি যে শান্তির কথা বলছেন, সেগুলোকে একভাবে সমাধান করার জন্য। এখন এই সমাধান করার জন্য কিভাবে এগিয়ে আসতে হবে, কিভাবে কাজ করা যায়, সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা তাত্ত্বিকভাবে পাওয়ারের কথা বলছি, পাওয়ার বুঝতে পারছি, আমরা মিশেল ফুকো, আপনি জানেন যে মিশেল ফুকোর পাওয়ারের ধারণা আছে, হ্যাঁ, পাওয়ারকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হয় সেটাও আমরা জেনে ফেলেছি এবং করছি, কিন্তু আমরা আবার লক্ষ্য রাখছি না যে মাইক্রোফিজিক্স অফ পাওয়ার বলেও ফুকোর একটা ধারণা আছে, যেখানে পাওয়ারের ভিতরেও ছোট 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 অনেক পাওয়ার আছে যেগুলোকে অবজ্ঞা করা যাবে না। কোথায় যেন মনে হচ্ছে এই ছোট ছোট পাওয়ারগুলোকে অবজ্ঞা করা হচ্ছে। আপনি যখন নিজে পাওয়ারে চলে যাচ্ছেন, কিন্তু আপনার সহকর্মীদের কিংবা সহযোদ্ধাদেরকে আর এই ছোট ছোট ভাবে জায়গাতেই রেখে দিচ্ছেন, তখন তারাও কিন্তু তাদের নিজস্ব বলয়ে একটা পাওয়ার তৈরি করে। সেই পাওয়ারটা আপনার এই বড় পাওয়ারটার বিরুদ্ধে বারবার খোঁচাতে থাকে। অতএব এখন আপনার দায়িত্ব হচ্ছে এই ছোট ছোট পাওয়ার যে তৈরি হচ্ছে, সেই পাওয়ারগুলোর সাথে এক ধরনের নেগোসিয়েশনে যাওয়া। সেই নেগোসিয়েশনটা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি একদমই থিওরিটিক্যাল জায়গা থেকে বলছি, বাস্তবতা হয়তো আরেকটু কঠিন, সেটা না যাওয়া পর্যন্ত পিসফুল একটা সিচুয়েশন বাংলাদেশে আসা কঠিন। করবে কে আসলে? সেই নেগোসিয়েশন অবশ্যই সরকার করবে। সরকার ভূমিকায় আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, কিংবা সমন্বয়করা যদি হয় সে তারাও হতে পারে। যারাই যেভাবে এই দেশকে এই মুহূর্তে পরিচালনা করছেন বা পরিচালনার সাথে সহযোগী হিসেবে আছেন, তারা করবেন। কারণ যারা দাবি দাওয়া নিয়ে আসছে তারা কিন্তু ওই যে বললাম ছোট ছোট পাওয়ারের একটা বলয় তৈরি করছে। তা আপনি তো মানে যেভাবেই হোক তারা তাদের দাবির জায়গা থেকে আসছে, তাদের দাবি দেওয়া আছে, কিন্তু আপনি যদি এই দাবির মুখে হয় পুলিশে আক্রমণ করে তাদেরকে আপনি শায়েস্তা করতে চান, তাহলে কিন্তু ইতিহাস আবার একইভাবে চাকায় ঘুরছে। এটা একটা হচ্ছে। অথবা আপনি একটা অবস্থানে থেকে বলে দিচ্ছেন যে আপনার এই পেশায় থাকলে এই স্যালারিতে না হলে আপনি অন্য কোথাও চলে যান। সেই ধরনের কথা বলা কিন্তু ওই যে ছোট ছোট পাওয়ারগুলো যারা আপনার সহযোগী ছিল তাদেরকে আপনি অবজ্ঞা করছেন। এবং কোনো কিছু অবজ্ঞা করা, সে যত ছোট পাওয়ারই হোক, তার ফলাফল কি হয় এটা তো 5ই আগস্টেই দেখা গেছে। কিন্তু যেমনটা আমরা বলছিলাম, সবগুলো ঘটনার সাথে ছাত্রদের এই যে আন্দোলন 7 কলেজের, তার বাইরে অন্য সবগুলো ঘটনার সাথে কিন্তু একটা অর্থনৈতিক যোগানের বিষয় আছে। কিন্তু যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি আমরা দেখেছি, তাতে কি সরকারের পক্ষে এগুলো নেগোসিয়েশন করে সমাধান করা সম্ভব? সরকারের পক্ষে সম্ভব না বলে কিছু থাকার তো কোনো উপায় নাই। কারণ আপনি যখন এই গ্লাসটার দায়িত্ব নিয়েছেন এবং এটা আপনি ভাবছেন সময় টিভি থেকে শুরু হাতে নিয়ে আপনি এই 4 কাপ সহ আপনি আপনার বাসা পর্যন্ত পৌঁছাবেন, আপনার বাচ্চাকে এটা দিবেন, খেতে হবে, তার এটাই খাওয়ার আছে, বা আপনার পরিবারের জন্য, তখন তো আপনাকে যে কোনোভাবেই হোক এই কাপটাকে বাঁচিয়ে নিয়ে আপনাকে ওই পর্যন্ত যেতে হবে, কারণ আপনি এটার দায়িত্ব নিয়েছেন। আপনি যদি দায়িত্ব না নিতে পারতেন তাহলে তো আপনি এটার দায়িত্ব নিতেন না, বলতেন না এটা আমার পক্ষে সম্ভব না, এই পথটাতে অনেক ঝামেলা আছে, এটা আসলে শেষ পর্যন্ত ভেঙে যাবে। তো যেহেতু দায়িত্ব নেওয়া হয়েছে সেই জায়গা থেকে সরকারকে করতে হবে। এখন করার প্রক্রিয়াগুলো কি হবে এবং ভেতরে নানান রকমের শক্তি কাজ করছে কিনা, এগুলোকে দিন শেষে আসলে সরকারকেই খুঁজে বের করতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে যেতে হয়। কারণ সমাধানের দিকে যাওয়ার জন্য বারবারই আমি বলছি, পুলিশি আক্রমণ কিংবা হেনস্থা করা কিংবা অবজ্ঞা করা কোনোটাই আসলে সমাধানের দিকে নেবে না আমাদেরকে। মনে রাখতে হবে বাংলাদেশকে বিনির্মাণের পথে হাঁটছে তরুণ, তো তরুণদেরকে এইভাবে আবার স্প্লিট করে ফেললে এই তরুণরা তো এক জায়গায় আর থাকতে পারছে না। জাপা, এই বিষয় নিয়ে আমরা আবার আপনার কাছে আসবো আন্দোলনের পেছনের গল্প শোনার জন্য, কিংবা কি থাকতে পারে এর পেছনে। আমরা একটু মাহবুব কামাল ভাই আপনার কাছে আসতে চাই। আপনি যেটা বললেন যে ছোট ছোট পাওয়ারকে অবজ্ঞা করা হচ্ছে এবং এই অবজ্ঞা থেকে এক ধরনের অনৈক্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এটা সমাধান করতে হলে সরকার এবং যারা সমন্বয়ক ছিলেন তাদেরকেই সমাধান করতে হবে। অবস্থা দৃষ্টি কি আপনার মনে হচ্ছে যে সরকার এই বিষয়গুলো সমাধানের জন্য যে যৌক্তিক জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আছে, কিংবা সমাধানের চেষ্টাটা করছে ঠিকভাবে? আচ্ছা, ওনার কথাটা আমি পরে থিওরিটিক্যালি ব্যাখ্যা করব। আমি কিছু কথা বলে নিই আগে। সেটা হচ্ছে, প্রথমে উনি দায়িত্বের কথা বলেন। দেখেন, ওয়েস্টে কাউকে যদি দায়িত্ব দিতে চাওয়া হয়, অনেকেই বলে কি, না আমি এই দায়িত্ব নিতে পারবো না, আমি এই সেবা দিতে পারবো না। আমাদের এখানে হয় কি, আমরা যতই বলি যে আপনার সেবা আমি নিতে চাই না, ওনারা বলেন সেবা নিবি না মানে তোর বাবা নিবে, সেবা তোকে নিতেই হবে। আমরা বলি ভাই দরকার নেই আপনার সেবার। এরকম একটা দেশে আমরা বাস করছি। দেখেন, এই যে হাসনাত গেল মিডিয়েট করতে, সরকারি লোকজন কোথায়? রাইট। হ্যাঁ, সরকারি তো 2টা ছাত্র উপদেষ্টা আছে, তাই না?
কেন হাসনাতকে যেতে গেল? হি ইজ এ প্রাইভেট ম্যান, তাকে যেতে হলো কেন? সরকার কোথায়? টোটালি সরকার মানে না, কারণ আমরা কিন্তু সরকারি ওদের কেউ যেতে দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন পূজার সময় যখন নাকি তাঁতিবাজারে ঝামেলা হলো তখন কিন্তু নাহিদ গিয়েছিল সেখানে এবং অনেক বড় ঘটনা। না, কিন্তু এটা তো ছাত্রদের ব্যাপার, এটা তো ছাত্রদের ব্যাপার। ছাত্র উপদেষ্টা আসবে অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, জানেই তো। দেখেন, আমি কিন্তু অবাক হই নাই কালকের ঘটনায়, আমি কিন্তু মোটেই অবাক হইনি। এই কারণে যে ভিসিকে কে নিয়োগ দেয় বা প্রভিসিকে সরকার দেয়, সরকারকে কে নিয়োগ দিয়েছে? চিফ অ্যাডভাইজারের ভাষায় ছাত্ররা আমার নিয়োগকর্তা। তো ছাত্ররা যার নিয়োগকর্তা, হ্যাঁ, মানে চিফ অ্যাডভাইজারের নিয়োগকর্তা ছাত্ররা, তারা ভিসিকে পুষবে কেন? প্রভিসিকে কেন পুষতে যাবে? তার তো কোনো মূল্য, সে তো চিফ অ্যাডভাইজারের নিয়োগকর্তা তারা। দেখেন কতগুলি জিনিস না, মানে কোথায় যে আসি, কোন দেশে আসি, আমাদের ছাত্র সমাজ কি বুঝে, মানে আমাদের জ্ঞানের লেভেলটা কোন জায়গায় আমি বুঝতে পারি না। ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে কি পার্থক্য? এটা কি? দেখেন, আমার ছোট ছেলের ওয়াইফ, সে ইম্পেরিয়াল কলেজে পিএইচডি করতেছে এখন। ইম্পেরিয়াল কলেজ, এটা নাম তো কলেজ, কিন্তু এইটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 7-8টা ইউনিভার্সিটির মধ্যে আছে এটা, বাট ইট ইজ এ কলেজ। তারপরে ধরেন যে ক্যামব্রিজের যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে, ট্রিনিটি কলেজ, হ্যাঁ, ওটার নাম তো কলেজ। আচ্ছা, তারপর কলেজ বাদ দেন, যেমন হ্যাঁ, যেমন ধরেন কলেজ বাদ দেন, স্কুল ধরেন আপনি। যখন আমরা বলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তখন এটা আমরা কি বুঝি? এটা কি স্কুল বুঝি? আমাদের স্কুল বুঝি? কিংবা ধরেন আমরা যখন বলি স্কুল অফ থট, স্কুল অফ থট মানে হচ্ছে এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা আদর্শ, এটা একটা মতবাদকে ধারণ করে, একটা পার্টিকুলার মতবাদের স্কুল অফ থট। তো এটা কি আমাদের প্রাইমারি স্কুল বা আমাদের হাই স্কুল? অদ্ভুত ব্যাপার, কিছুই বোঝে না, হ্যাঁ, আন্দাজে স্লোগান দিচ্ছে। এখন মানে একজন একটা স্ট্যাটাস দিছে যে আসলে এইটা হলো হচ্ছে বেড়াগিরি, যে কে কত বড় বেড়া, এটা চলতেছে বেড়াগিরি। মানে এই কলেজগুলোর ছাত্ররা তারা মনে করছে আমরাই বেড়া, আবার ঢাকা ইউনিভার্সিটি বলছে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা তোরা আমাদের অধিভুক্ত, তোরা। আপনি যে কলেজগুলোর কথা বলছেন, আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় 2257টি কলেজ আছে, এর মধ্যে সরকারি কলেজ 555টি এবং স্নাতক পড়ানো হয় 881টি কলেজে। অভিযোগ আছে যে কোনো ধরনের যোগ্যতা সক্ষমতা বিবেচনা না করেই কলেজগুলোকে স্নাতক পড়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এখন তো প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে। তো যেই মানুষটা কিনা সাধারণভাবেই স্নাতক করার যোগ্য না, তারাও তো আসলে অনেকেই এখন এই সমস্ত প্রতিষ্ঠানের কারণে ছাত্র সংখ্যা ঠিক রাখার জন্য তারাও যুক্ত হচ্ছে। তাহলে দায়টা কি শুধু ছাত্রদের উপরই যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করে দিলাম, ঠিক আছে, এখন ভর্তি পরীক্ষা আমি নিব, দেখি কয়জন ভর্তি হইতে পারে। এই যে আমরা বলতেছি যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি পড়ার মতো যোগ্যতা কয়জন ছাত্রের আছে? হ্যাঁ, এটা একটা মৌলিক প্রশ্ন। আমাদের ইউনিভার্সিটিগুলো দেখেন, লেখাপড়াটা মানে মূলত হচ্ছে নিজের কাছে, হ্যাঁ, এবং আপনি মানে এটার নাম কলেজ না এটার নাম ইউনিভার্সিটি, ইট লিটল ম্যাটার্স, হ্যাঁ, এটা নামকরণে কি যায় আসে, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা দেখেন, এই যে কতগুলি ঘটনা ঘটলো না, এটা মানে কি যে হবে দেশে আল্লাহ জানে। এই পুলিশকে প্রত্যাহার করতে বলা হচ্ছে, হ্যাঁ, এটা দাবি তুলছে পুলিশকে। আচ্ছা, এই পুলিশদের যদি প্রত্যাহার করা হয়, ভবিষ্যতে এই পুলিশ কি আর কোনো এই ধরনের ডেমনস্ট্রেশন এটা প্রতিরোধ করার? না, প্রথম 3 মাস তো তারা করতে সাহসও পায় নাই। মরাল ভেঙে গেছিল, মরাল কিছুটা রিগেইন করা হয়েছে, এখন কিছুটা ধরেন যে 40% হয়তো রিগেইন হয়েছে। এখন আবার যদি আপনি এই মানে একটা মব বলেন আর যাই বলেন, একটা গ্যাদারিংকে আপনি ডিসমেন্টেল করার জন্য আপনি টিয়ার গ্যাস মারছেন, এটা আপনি মনে করছেন, পুলিশ মনে করছে এটা তার দায়িত্ব, যে এখানে একটা বড় ধরনের সংঘাত হইতে পারে, দায়িত্ব। সেই অপরাধে যদি আপনি তাকে প্রত্যাহার করেন, মানে যদি দাবি মেনে না হয়, পরবর্তীকালে তো পুলিশ একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? এবং দেখেন, চিফ অ্যাডভাইজার, মানে এটা আমি বুঝি না, উনি প্রথম ভাষণেই বললেন যে এখন থেকে আর কোনো গুলি করা হবে না। আপনাকে গুলি করতে কেউ বলে না, কিন্তু আপনি এটা পাবলিকলি কেন বললেন? পাবলিকলি কেন আপনি গুলি করবেন না? আপনার ডেমোক্রেটিক আর্জ অনেক বড়, আপনার গুলি করার কোনো দরকার নাই। কিন্তু আপনি যখনই বললেন যে আর গুলি করা হবে না, তখন সন্ত্রাসীরা কি ভাবলো, বা যারা গুলি করতে চায় তারা কি ভাবলো? যে আমি তো নিরাপদ,
আপনাকে প্রসঙ্গক্রমে একটু স্মরণ করিয়ে দেই, আমরা যতটুকু দেখেছি সেপ্টেম্বর থেকে জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহ পর্যন্তই প্রায় 1000 মানুষ খুন হয়েছে সারা দেশে। এবং সেপ্টেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় 1976 কিংবা 74 জন। এবং এর বাইরে হচ্ছে আপনার শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, যেমন আমার এলাকা মিরপুরে যদি আমি বলি, তাহলে সেখানকার যারা শীর্ষ সন্ত্রাসী যারা দীর্ঘ 20 বছর জেলে ছিল, তারা হঠাৎ করে জামিনে বের হয়ে এসেই খুনোখুনিতে জড়িয়ে পড়েছে। এবং সেই 98, 99, 2001, 2002 আমার যেমন দেখতাম যে রাস্তার মধ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, সেই একই চিত্র। তাহলে এই যে মানুষগুলোকে হুট করে জামিন দেওয়া, এটা তাদের অধিকার হয়তো বা, কিংবা এদেরকে কোনো ধরনের নজরদারিতে না রাখা, এই যে এত খুন। দেখেন, আমি একটা কথা বলি, বিগত রেজিমে ডেফিনেটলি জুডিশিয়ারিকে পলিটিসাইজ করা হয়েছিল, শেখ হাসিনার মন মতো রায় নেওয়া হয়েছে বিভিন্নভাবে, ইভেন দি চিফ জাস্টিসকে হি ওয়াজ আউটস্টেড ফ্রম দি কান্ট্রি, এটাগুলো ঘটছে। কিন্তু দেখেন, শেখ হাসিনা কিন্তু মানে একটা প্রক্রিয়া মেনটেন করে এই এই তার তার স্বার্থ আদায় করতো। কাগজে প্রক্রিয়া হলেও প্রক্রিয়া বলে, যেমন ধরেন যে যখন বঙ্গবন্ধুর মার্ডারারদের বিচার হলো, অনেকে তাকে বলছিলেন যে এটা ইয়ে করেন, আপনি ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার হয়ে যাবে। উনি বললেন না, ট্রাইব্যুনাল না, আমি সিভিল কোর্টই হবে, এটা নর্মাল বিচার। দীর্ঘদিন বিচার হয়েছে, তারপরে ফাঁসি হয়েছে। ওয়ার ক্রিমিনালদের ব্যাপারেও দীর্ঘদিন একটা প্রক্রিয়া মেনটেন করে, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডেথ রেফারেন্স, অমুক তমুক করে ফাঁসছে। একটা প্রক্রিয়া ছিল, প্রক্রিয়ার মধ্য দিয়েই উনি ওনার স্বার্থ আদায় করে নিছেন, ওনার দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ। এখন তো কোনো প্রক্রিয়াই নাই, কোনো প্রক্রিয়াই নাই। ইচ্ছা হচ্ছে জামিন দিয়ে, এই যে যেমন ধরেন যে সাবের হোসেন চৌধুরী 5টা মামলা ওই রিমান্ডে ছিল, জামিন হয়ে গেল। তারপরে 5ই আগস্টের পরপরই আপনার আনসারুল্লাহ বাটের প্রধান, তো ওই যে বিশের শিবিরের যে চিটাগাঙের কি নাম, সে অমুক তমুক সব বের হয়ে যাচ্ছে। এবং দ্রুতই, যেমন ধরেন চিফ জাস্টিসের যে মামলাগুলো খালার মানে হলো, হ্যাঁ, কয়দিনের মধ্যে এগুলো উনি হলেন, অ্যাকুইটেড হলেন কয়দিনের মধ্যে, মানে এটা কি ইজ ইট সাফিসিয়েন্ট টাইম মানে ফর এ মানে ফাইনাল জাজমেন্ট? কোনো প্রক্রিয়াই নাই। চিফ অ্যাডভাইজারের কথা বলছে, এই যে তার যে 600 কত কোটি টাকার এই সেই, তারপরে ধরেন যে গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স অব্যাহতি ইত্যাদি, মানে ইচ্ছা হচ্ছেই সব কিছু হয়ে যাচ্ছে, কোনো প্রক্রিয়া নাই। ফলে এই যে মানে ললেসনেস চলতেছে, এইটার শেষ কোথায় আমি তো মানে ভেবেই পাচ্ছি না। এবং দেখেন, ছাত্রদের যেভাবে মানে প্যাম্পার করা হচ্ছে, যেভাবে এনকারেজ করা হচ্ছে, এটা মানে ওয়্যার উইল ইট এন্ড আপ আমি বুঝতে পারতেছি। যেমন ধরেন, আজকে দেখলাম যে এটা আগেই প্রস্তাব করা হয়েছিল যে ভোটাধিকারের বয়স 17 বছর করা হলো। তার মানেটা কি? আমরা তো জানি 18 বছর পর্যন্ত সবাই শিশু, এটা তো আইন, তাই না? তো 17 বছরে আপনি যখন ভোটার করে দিলেন, হ্যাঁ, তখন কি ভোটে যে জাজমেন্টটা আসবে সেটা কি প্রপার হবে? এটার উদ্দেশ্য কি? 17 বছর করা মানে হচ্ছে অনেক মাদ্রাসার ছাত্র ভোটার হয়ে যাবে, এটা একটা পারপাসফুল ইয়ে। তারপর আপনি 21 বছর করে দিলেন, পার্লামেন্টে দাঁড়ানোর প্রস্তাব করছেন যে 21 বছর বয়সে পার্লামেন্ট। আমাদের দেশে তো 23-24 বছর লাগে গ্র্যাজুয়েশন করতে, মানে অনার্স করতে, এই সেশন যার তুমুক। তো সে কি ছাত্র অবস্থাতে এমপি ইলেকশন করবে? কামাল ভাই, এই জায়গায় যদি একটু আমরা আগের দিকে ফিরে যাই, আগে কিন্তু আপনারাই কিংবা আমরা অন্য যারা ছিলেন সিনিয়র তাদের কাছে শুনেছি যে কানাডা ট্রুডোর উদাহরণ দিয়ে, বিভিন্ন জায়গার উদাহরণ দিয়ে আমরা শুনেছি যে তরুণদের হাতে ক্ষমতা দিতে হবে, তরুণদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। এখন যখন আপনারাই আবার একই কথাই বলেন, আমি বলি শুনেন, এই থিওরি যখন মানে কি বলে যে সিরিয়াস ডিসকাশন হচ্ছে, তো সিরিয়াসই হোক। দেখেন, ছাত্র রাজনীতি কয়েকটা বিশেষ প্রেক্ষাপটে হইতে পারে। হ্যাঁ, যেমন ধরেন, প্রথম কথা, দেশটা যদি কলোনি হয়, তাইলে আপনি কলোনিয়াল রুলের বিরুদ্ধে একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আসতে পারেন। দেশে যদি গণতন্ত্র না থাকে, স্বৈরতন্ত্র থাকে, তাইলে আপনি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতে পারেন। যেমন এরশাদের আমলে, তারপরে এখন যেটা হয়েছে আর কি, এই যে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্ট্রাইকিং ফোর্স। আর একটা হইতে পারে কি, যদি ছাত্রদের উপরে কোনো কিছু চাপায় দেওয়া হয়, তাইলে তারা রিভোল্ট করতে পারে। যেমন কোরিয়াতে যেটা হয়েছে, কনস্ক্রিপশন, ওদের মানে কম্পালসারিলি মিলিটারিতে যাওয়ার করছিল, ওরা এটা মানে নাই, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে কি, নিউ জেনারেশন যদি কোনো নিউ আইডিয়া সেট করতে চায়, সেক্ষেত্রে হইতে পারে। যেমন ইউরোপে আপনার 60s যেটা হয়েছে, পরিবেশবাদী আন্দোলন, যুদ্ধবিরোধী আন্দোলন, অ্যাংরি ইয়াং মুভমেন্ট, সেটা হয়েছে। আর একটা হইতে পারে, যেটা আপনি যেটা প্রশ্ন করলেন, সেটা হতে পারে কোনো সোসাইটিতে যদি আপনার আর্টিকুলেট মিডল ক্লাস না থাকে,
আর্টিকেল মিডল ক্লাস না থাকে বা কোনো সিভিল সোসাইটি না থাকে, যদি শিক্ষিত সমাজ না থাকে, তাইলে ওই জায়গাটা, ওই ভ্যাকিউমটা পূরণ করার জন্য এনলাইটেন্ড হিসাব মানে শ্রেণী হিসাবে ছাত্ররা ওটা ফুলফিল করতে পারে। যেমন এটা আমরা দেখছি আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস ছিল না, এবং ওখানে আপনার ছিল না, এই কী বলে সিভিল সোসাইটি ইত্যাদি এগুলো ছিল না। সেই জায়গাটায় আপনার ছাত্ররা প্রফুল্ল মাহান্তের নেতৃত্বে ছাত্ররা আন্দোলন করে ক্ষমতা করে প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছে। আমাদের দেশে তো এই 5টা শর্তের কোনোটাই নাই। ইট ইজ নাইদার এ কলোনি নর দেয়ার ইজ এ টিরানি। তারপরে এখানে সরকারের মানে কোরিয়াতে যেভাবে ছাত্রদেরকে মানে আন্ডার কম্পালশন মিলিটারিতে, এখানে ছাত্রদের বরং আরও তোয়াজ করা হয়, তাই না? আর তারপরে শেষেরটা যেটা হচ্ছে, এখানে তো সিভিল সোসাইটি আছে, পলিটিক্যাল পার্টি আছে, মিডল ক্লাস আছে, সব। আপনি কি এই যে তোয়াজ করার বিষয়টা 5ই আগস্টের পরে বলছেন না আগে থেকেই বলছেন? এখন আগে তো তোয়াজ করা হতো আর না। সিভিল সোসাইটির যে বিষয়টা বললেন, ছাত্র নেতাদের বক্তব্য কিন্তু আমরা শুনি, মাহফুজ আলম সহ বিভিন্নরা বলেন যে সিভিল সোসাইটি ফ্যাসিবাদের সময় ফ্যাসিস্টদের ভাষায় কথা বলেছে, এবং যে সিভিল সোসাইটি আমরা দেখেছিলাম গড়ে উঠেছিল বিভিন্ন মিডিয়া কিংবা মাধ্যমে, তাদের কিন্তু এখন কোনো উপস্থিতি নাই, মানে পতনের সাথে সাথে তারাও হারিয়ে গেছে। না, সিভিল সোসাইটি ইজ লার্জলি কোয়েশ্চেন, এটা বিতর্কিত একটা সিভিল সোসাইটি, বাট দ্যাট ডাজ নট মিন যে বিকল্প সিভিল সোসাইটি না। উনি কি সিভিল সোসাইটি না? উনি কি বিতর্কিত? ধরেন কথার কথা, তা আপনার সামনেই তো একটা উদাহরণ আছে, তাই না? এরকম আছে তো, অনেক আছে। তো তাদেরকে সুযোগ দেওয়া হবে, তো সুযোগ দিতে হবে, তো সুযোগ না দিলে আপনি হবে কি হবে? আচ্ছা, তারপরে যে আপনার ওই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। আপনি বলছিলেন ছোট 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 এটা একটু ব্যাখ্যা করি। সেটা আমি যেহেতু একসময় মার্কসিস্ট পলিটিক্স করছি, আমি ডায়ালেকটিক্স দিয়ে, দ্বন্দ্ব তত্ত্ব দিয়ে একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে সোসাইটিতে কিন্তু দ্বন্দ্ব থাকতেই হবে। সোসাইটিতে যদি দ্বন্দ্ব না থাকবে, সোসাইটিতে যদি দ্বন্দ্ব না থাকে, তাহলে সোসাইটি হাঁসফাঁস করে। দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব গেল কোথায়? হাঁসফাঁস করে। কিন্তু শুধু সোসাইটির, বস্তুতেও এই যে করে এখানে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করতেছে। কালচারাল ম্যাটেরিয়ালিজম। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো দ্বন্দ্ব থাকতেই হবে। এখন 5ই আগস্টে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি ছিল? প্রধান দ্বন্দ্ব কি ছিল? ফ্যাসিজম ভার্সাস ছাত্র জনতার ঐক্য। এই তো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। ওটা রিজলভ হয়ে গেল। তো যখন দ্বন্দ্বটা রিজলভ হয়ে গেল, তখন সোসাইটি কি হয়ে গেল? দ্বন্দ্বলেস হয়ে গেল ওই মুহূর্তে। তো যখনই দ্বন্দ্বলেস হয়ে গেল, সোসাইটি হাসপাস করা শুরু করলো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব কই? দ্বন্দ্ব তো থাকতে হবে। তো ফলে এখন দ্বন্দ্বটা কি হলো? শিফট হয়ে গেল। শিফট হয়ে গেল কোথায়? যেহেতু প্রধান দ্বন্দ্বের একটা অংশ নাই, চলে গেল, মানে তারা ইরাডিকেটেড হয়ে গেল, তখন এই যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা, যে মিলিত শক্তি, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কারণ দ্বন্দ্ব তো থাকতে হবে, তাহলে তো সোসাইটি হাসপাস করবে। তখন কি হইলো? এই যে 5ই আগস্টের যে শক্তি, সেটা নানাভাবে বিভক্ত হয়ে গেল, নানাভাবে, এবং কন্ট্রাডিকশনগুলো অন্যান্য মানে আদার কন্ট্রাডিকশন সেগুলি হতো। মানে ধরেন যে ছাত্রদের সাথে বিএনপি, তো জামাতের সাথে অমুক, এই কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এইটা সেইটা, নানা রকম দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখন এইসব দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্বগুলো প্রধান দ্বন্দ্বের রিজলভের মধ্য দিয়ে যে নতুন মানে আদার কি বলে সাবঅর্ডিনেট কন্ট্রাডিকশনস আর প্রিভেইলিং ইন দ্য সোসাইটি, সেগুলিকে তো আপনাকে হ্যান্ডেল করতে হবে। ইউ মাস্ট হ্যাভ দ্য টেকনিক্যাল নো হাউ টু হ্যান্ডেল ইট। আপনি তো সেটা হ্যান্ডেল করতে পারছেন না। আপনি পারছেন না কি? আপনি চেষ্টাই করছেন না। আপনি রাজনীতি সাজাচ্ছেন, রাজনীতি আপনার পক্ষে রাজনীতি সাজাচ্ছেন। দেখেন এই মুহূর্তে এই সোসাইটি কি নিয়ে সাফার করতেছে? দুইটা জিনিস। একটা হচ্ছে ললেসনেস, এখানে সেখানে হ্রাস করে থাকতেছে, এখানে সেখানে মব, এখানে সেখানে এটা সেইটা। আর একটা হচ্ছে প্রাইস হাইক, এই যে আপনার দ্রব্যমূল্য, হ্যাঁ, এই যে চালের দাম বেড়ে গেছে, তো সোয়াবিন নাই, তো বলে গ্যাসের দাম বাড়াবে, তো বিনিয়োগ কমে গেছে 20%, তো এইটা সেইটা, হ্যাঁ। তো এগুলিতে আপনার কোনো খেয়াল নাই। কোনো আপনি সরকারের পক্ষ থেকে কোনো বাজার মনিটরিং দেখতেছেন? সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ দেখতেছেন? কিছুই দেখতেছেন না। তার মানে কি? তারা, আমি একেবারে মানে খুব, আমরা এটা নিয়ে আপনার কাছে আবার একটু আলোচনা আসবে, একটু রাশেদ আপনার কাছে যেতে চাই। আপনি যে বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, সেটা চমৎকারভাবে কামাল ভাই ব্যাখ্যা করেছেন যে দ্বন্দ্বের পেছনের কারণটা আসলে কি, সেটা মোটামুটি একটা পরিষ্কার জায়গায় আমরা এসেছি। আজকে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে যারা নাকি আমাদের সিনিয়র প্রজন্ম, তারা তরুণদের ভাষা বুঝতে পারছে না, তরুণদেরকে বুঝতে হবে। আপনি কি মনে করেন যে কামাল ভাই সহ আপনি কিংবা সরকারে যারা সিনিয়ররা আছেন, তারা আসলেই তরুণদের ভাষা পড়তে পারছেন না?
এটা তো আসলে জেনারেলাইজ করার কোনো সুযোগ নাই। তিনি কি অর্থে বলেছেন আমি জানি না, কোন প্রেক্ষাপটে বলেছেন। আমরা নৃবিজ্ঞানীরা বিশ্বাস করি কোনো কিছু জেনারেলাইজ করার কিছু নাই। প্রবীণদের মধ্যে অনেকেই আছে এক একজন তরুণদের চেয়েও তরুণ, বয়স দিয়ে তো আসলে তারুণ্য না। হ্যাঁ, ধরেন একজন ক্লাস 10-এ পড়ে বাচ্চা অনেক আলসে প্রকৃতির হতে পারে, কিন্তু গ্রামের একজন 82 বছরের মানুষও কৃষিকাজ করছে, সারাদিন পরিশ্রম করছে, হ্যাঁ, রাত দিন কাজ করছে, ফলে গানও গাচ্ছে, তারপরে পুরো পরিবারটা চালাচ্ছে। অথচ ক্লাস 10-এর বাচ্চারা তো পরিবারও চালানো লাগে না, তার চিন্তা করতে হয় না যে তার পরিবারের সবাই খাবে কিভাবে, সেটা চিন্তা করতে হয় না, কিন্তু সে হয়তো এই শীতের ইয়েতে ব্ল্যাঙ্কেট থেকে নামতেই পারছে না। অতএব বয়স দিয়ে আসলে বিষয়টা না। এখানে বোধহয় আমাদের যেটা হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়কাল থেকে প্রবীণ আর নবীনের একটা মুখোমুখি অবস্থান তৈরি করা হচ্ছে। এখানে বোধহয় একটু ভুল হয়ে যাচ্ছে। এখানে প্রবীণ নবীনের মুখোমুখি অবস্থান না, প্রবীণদের ভেতরে কারো জন্য বিষয়গুলো প্রশ্নবিদ্ধ, আবার নবীনদের ভেতরেও বিভিন্ন ডিসিশন মেকিং বলেন, এই দাবি দেওয়ার মুখে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া বলেন, কিংবা এই যে কালকে যেটা ঘটলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে এই যে নিজেদের ভেতরে ক্ষতিটা ডেকে আনলো, এই সকল কিছুর মধ্যে প্রবীণের এক্সপিরিয়েন্স বলেন, বিচক্ষণতা বলেন, সেগুলোর অভাব এখানে ছিল। আবার প্রবীণদের অনেক কিছুর মধ্যে তারুণ্যের যে স্পিরিটটা, সেটা ধারণ করা অনেক সময় অনেক প্রবীণের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু প্রবীণরা তরুণদের ধরতেই পারে না, তাহলে প্রবীণরা দেশ চালাচ্ছে না। কথা বলেছেন যে সিনিয়রদের অভিজ্ঞতা, তারুণ্যের শক্তি মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একদম সেটাই হওয়া উচিত স্পিরিট, সেটা তরুণদেরও হওয়া উচিত, আবার প্রবীণদের ক্ষেত্রেও নবীনদেরকে আনা উচিত। কিন্তু এটাও সত্য, আমি কামাল ভাইয়ের সাথে একমত, আমাকে তো যে কোনো একটা দায়িত্ব নিতে হলে আমার মিনিমাম গ্র্যাজুয়েশনটা বা যেটাই হোক আমার পড়াশোনাটা শেষ করতে হবে। এখন একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে তরুণদের ভেতরে, ছাত্রদের ভেতরে, কিছু হলেই পলিটিক্যালি মুভ করতে হবে। কিন্তু তার তো এখন সময় আসেনি পলিটিক্যাল মুভ করা। যেটা করার দরকার ছিল সেটা সে করেছে। এখন তার পড়ার টেবিলে ফেরার সময়, এখন তার ক্লাসরুমে যাবার সময়, এখন তার বোঝা উচিত যে সে কিভাবে দেশ গড়ার কাজে বা নিজের জীবন কিভাবে গড়বে। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে এখনের তারুণ্য, তারা রাজনীতিমুখী করতে চাচ্ছে, তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটা কিছু সংখ্যক তারুণ্য, কিন্তু বাকি তরুণরা কিন্তু এখানে নাই। কোথায় আছে তারা? কোথাও নাই আসলে, তারা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এই ব্ল্যাঙ্ক জায়গা থেকে তরুণদেরকে বের করতে হবে। তারা রাজনীতিতে ওই যারা স্টার রাজনীতিবিদ হয়ে গেছে তাদের মতো করে তারা হয়তো ভাবছে না। তাদের জীবন গঠনের জন্য তাদের একটা ডিগ্রি দরকার, যেহেতু আমরা এখন ডিগ্রি সর্বস্ব, সার্টিফিকেট সর্বস্ব। আমরা দেখছি কলেজ না বিশ্ববিদ্যালয় এই নিয়ে হইচই হচ্ছে, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করে ফেলতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় হলেই কি হয়ে যাবে, সার্টিফিকেটে বিশ্ববিদ্যালয়ে লেখা থাকবে, তো এটা নিয়ে সে বিদেশ যাবে তো নাকি? তো বিদেশ যদি যায়, বিদেশে তো এই বিশ্ববিদ্যালয় আর ইউনিভার্সিটি কলেজের মধ্যে তফাতেই ওনারা বুঝবেন না। বিকজ ওই যে ভাই যেটা বললেন, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়কে স্কুল বলা হয়, তো সেখানে এই কিসের জন্য এই মান নিয়ে, এই নাম নিয়ে এত আয়োজন চলছে? তার মানে হচ্ছে তরুণরা কোনো না কোনোভাবে মানে দিগ্ভ্রান্ত কোথাও বোধহয় হয়ে যাচ্ছে, যেখানে যেখানে আসলে দরকার তাদের, যেখানে যেখানে তাদের প্রস্ফুটিত হওয়া দরকার, যেখানে যেখানে তাদের মনোযোগ দেওয়া দরকার, যেখানে যেখানে তাদের কাজ করা দরকার, সেগুলো করছে না। সেটা কোথায়? সেটা হচ্ছে তাদের নিজেদের জীবন গঠন। এবং এই নিজেদের জীবন গঠনে কিন্তু সে স্কুলে পড়ে না, কলেজে পড়ে, তাদের কিচ্ছু আসে যায় না এই গ্লোবাল ওয়ার্ল্ডে, মানে গ্লোবাল ভিলেজের মধ্যে। কেন? কারণ এখন খুব সহজেই একটা স্কুলের এসএসসি বা এইচএসসি পরে একটা বাচ্চাও এমআইটিতে যাওয়ার সুযোগ আছে, যদি সে কোনোভাবে। ইলন মাস্কও বলেছেন যে আপনার যদি শুধু কোডিং জানা থাকে, আমরা শুধু কোডিং দেখব, আপনার কোনো প্রাইমারি ডিগ্রিও লাগবে না। হ্যাঁ, তাহলে আপনি কেবলমাত্র রাজনীতির ক্ষেত্রে ভাবছেন যে এটা হবে, অন্যান্য সকল ক্ষেত্র আপনার জন্য খোলা। কিন্তু তরুণরা কিন্তু ওই অন্যান্য সকল কিছুতে ব্লাইন্ড হয়ে, মানে একেবারেই ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটা আমাকে ভাবাচ্ছে যে তরুণরা যেটা করেছে শেষ, এখন দে নিড টু কনসেন্ট্রেট অন দেয়ার ওয়ার্ক। তাদের যে কাজটা, তাদের যে স্টাডি হোক, তাদের যে যদি এন্টারপ্রেনিউর হতে চায়, যেমন এই ন্যারো ডাউনের কারণে কি হয়েছে, তাদের জানাটা এত ন্যারো ডাউন করে ফেলা হয়েছে, তারা আসলে বড় করে ভাবতেই পারছে না। যেমন একজন তরুণের দরকারই নেই স্কুল কলেজ এগুলো নিয়ে ভাবার, সে একটা এন্টারপ্রেনিউর হতে পারে, সে একটা বাইরের বিশ্ববিদ্যালয় বা কলেজ বা যেটাই হোক সেটার জন্য অ্যাপ্লাই করে পড়ালেখা করতে পারে, আইএলটিএস দিতে পারে, জিআরই দিতে পারে, যার যেটা করার করতে পারে। সে তার মতো করে কোনো একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে, সে তার গ্রামে কাজ করে নিজের উন্নয়নের সাথে সাথে গ্রামের পরিবর্তন আনতে পারে। এই স্বপ্নগুলো ভেঙে চুরে কোথায় যেন সারাক্ষণ
কিভাবে প্রতিবাদী হতে হবে, কিভাবে মানে কি যেন দাবি দাওয়া নিয়ে আসতে হবে সারাক্ষণ, বা স্ট্যাটাস নির্ভর ওই যে কথাটা বলা হচ্ছে যে সারাক্ষণ ইগো প্রবলেম, হ্যাঁ, ব্যাডাগিরি, যেটা ইগো প্রবলেমে ভুগছে তারুণ্যের কিছু কিছু এবার এই তরুণ সময় এসে সমাজ আপনাকে মনে আমি হচ্ছে। জাস্ট দুটো প্রশ্ন করতে চাই, যেটা আপনি পলিটিক্স নিয়ে বলছিলেন, যে আমরা কিন্তু এই 1 বছর 2 বছর আগেও আমরা আফসোস করতাম যে তরুণদের মধ্যে, শিক্ষিত তরুণদের মধ্যে রাজনীতি সচেতনতা নেই এবং আই হেড পলিটিক্স প্রজন্ম গড়ে উঠছে এবং জেনজি হচ্ছে শুধু মুভি, কোডিং টোডিং এগুলো নিয়ে ব্যস্ত, তারা দেশ গঠন নিয়ে ভাবে না। ঠিক যখন নাকি 5ই আগস্টের পরে তার দেশ গঠন নিয়ে ভাবছে, তখন আবার সমালোচনাটা ভিন্নভাবে হচ্ছে, তারা অনেক বেশি ভাবছে। এইটা একটা, এখানে আসলে সমস্যাটা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে, আজকে 7 কলেজের শিক্ষার্থীদের যে ব্রিফিং হলো, সেখানে তাদের অনেকগুলো দাবির মধ্যে একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব রাস্তা খুলে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্যবাদী ফ্যাসিবাদী আচরণ গড়ে তুলেছে, তারা যা বলবে তাই হবে, সেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য বিশ্ববিদ্যালয় এক গ্রুপের সাথে আরেক গ্রুপের তরুণদের যে ঘৃণার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই দুটো ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমটা হচ্ছে আপনি বলছেন যে আই হেট পলিটিক্স থেকে আই হেট পলিটিক্স সচেতন পলিটিক্স হয়ে থেকে আই ওঠা। লাভ পলিটিক্সে চলে গেছে। এটার আমরা কিন্তু আপনি দেখবেন যে মানুষ হিসেবেও খুব ইমব্যালেন্সড মানুষরা জীবনে একটা সাফল্যের একটা চূড়ায় পৌঁছাতে পারে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে কোনো একটা কিছু করছে, এটাই করতে থাকে সারাদিন। ধরেন গেমস, কেন আমরা বাচ্চাদেরকে গেমস থেকে বা এই ডিভাইস থেকে দূরে রাখতে চাই? বিকজ তারা বুঝে না আসলে এটাই জীবন না, এটাতেই একদম ডুবে যায়। কিন্তু হওয়া দরকার কি ছিল? বাইরে আমরা দেখতে পাই এটা তাদের হাতেই থাকে না তেমন একটা। তারা পড়ুক কিংবা পার্কে হাঁটুক, খেলাধুলা করুক, অর্থাৎ একটা ব্যালেন্স একটা লাইফ লিড করে। যেই মানুষগুলো ব্যালেন্স লাইফ লিড করতে পারে, সে হয়তো স্কুলে বা কলেজে খুব বড় রকমের সিজিপিএ নিয়ে বের হচ্ছে না, কিন্তু তার লাইফে একটা দেখবেন ব্যালেন্স আছে, সে কিন্তু উতরে যায় বা জীবনে এক পর্যায়ে জয়ী হয়। তো তারুণ্যের মাঝেও যেটা হচ্ছে, একসময় একদমই বুঝতো না পলিটিক্স, এখন আবার এমনভাবে বুঝে যে সব কিছুতেই রাজনীতি করছে, বা নিজের লাইফের যে প্রায়োরিটাইজ করা, যে আমার পড়ালেখা, আমার ভালো রেজাল্ট করা, আমি সামনে কি করব, আমার কি করা উচিত, এই জায়গাগুলো ভুলে গিয়ে অন্ধের মতো, আমার কেন জানি মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ, সবাই না অবশ্যই, জেনারেলাইজ করা যাবে না, কেউ কেউ অন্ধের মতো ফলোয়ার্স হয়ে যাচ্ছে। এই ফলোয়ার্স কিন্তু আগেও হয়েছিল, সেখানেই সমস্যাটা। ব্যক্তি এজেন্সিটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ কি করবে, ধরেন এই রুমে এখন আপনি বললেন একটা কথা, আমরা দুজনেই দৌড়ে আপনার কথাটা বিবেচনা না করে আপনাকে ফলো করলাম, সেটা হচ্ছে ফলোয়ার্স হওয়া। কিন্তু তরুণ তো ফলোয়ার্স হবে না, তরুণ হবে লিডার্স। সো আপনি বললে সেটা আমি বিবেচনা করব, 5 বার বিবেচনা করব, আমি চিন্তা করব যে আমার লাইফের কি ব্যালেন্স হারাই যাবে আপনার পিছনে পিছনে দৌড়ালে। এই যে ভাবনাটা, এই ভাবনাটা তারুণ্যের মধ্যে এখন অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তারা একটা স্বাভাবিকভাবেই একটা জোশে চলে আসছে, বলে না যে পলিটিক্যাল মুভমেন্ট করতে হবে, সারাক্ষণ স্লোগান দিতে হবে, সারাক্ষণ পরিবর্তন আনতে হবে। সেখান থেকে যে ইমব্যালেন্সড একটা জায়গায় চলে যাচ্ছে, অনেকে সেটা বুঝতে পারছেন না যে না ঠিক আছে এটা কি এক আমার ধরনের অহংবোধ, যে তারা যে এটা বলে হাসিনাকে অহংবোধ। নামাইছি তোরা কি হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু? আর কে কি, ওই যে উনি যেটা বলছিলেন যে তারুণ্যকে আসলে, ছাত্রদেরকে আসলে কতটুকু তাদের, মানে ছাত্র বলে না, আমার আপনার সকলের ক্ষেত্রেই কতটুকু আসলে কি করা যায়, কোথায় গিয়ে থামতে হয়, এটা জানতে হয়। এটা দেখেন, আপনি উপস্থাপনা করছেন, আপনি কিন্তু জানেন কোথায় থামতে হবে। আপনি যদি সারাক্ষণ প্রশ্ন করতে থাকেন, আমরা তো উত্তরই দিতে পারবো না। আপনি ধরে নিচ্ছেন যে না, আপনি তো এই অনুষ্ঠানের উপস্থাপক, আপনার হাতেই সকল ক্ষমতা, আপনি চাইলেই সারাক্ষণ কথা বলতে পারেন। আপনি তো বলেন না, তো আপনি জানেন কোথায় থামতে হবে আর কোথায় কথা বলতে হবে, কোথায় আবার একটু ছোট্ট করে প্রুভিং দিতে হবে, কথা বের করে আনতে হলে। সেভাবে এই পুরো রাজনৈতিক কাঠামোতেও তারুণ্যের ভূমিকা ছিল বা থাকবে হচ্ছে, যেখানে যেখানে রাষ্ট্রের প্রয়োজন লাগবে তারা তখন বের হয়ে আসবে। কিন্তু সারাক্ষণ রাজপথে থাকলে তারুণ্য, তাহলে তারুণ্য পড়ালেখা করবে কখন? তাইলে এই জাতি তো আসলে অন্ধকারে চলে যাবে। কারণ তারুণ্য যদি পড়ালেখাটা না করে, ঠিকঠাক মতো যেই সাফল্যের জায়গাটুকুতে না পৌঁছায়, তাহলে দিন শেষে কিন্তু ওরাই একটা বয়সে গিয়ে ভাববে তাদের ভুল হয়েছে। আপনার দ্বিতীয় বিষয়টা, এই যে ঘৃণা এক ধরনের নিজেদের মধ্যে, এটা আসলে কেন? ঘৃণাটা তৈরি হয় আসলে মানুষের ভেতরে একভাবে, ওই যে বললাম, ইমব্যালেন্সড যখন হয়ে যাচ্ছে, আমি এত বড় হয়ে যাচ্ছি, আমি তো আর কাউকে কিছু মনে করছি না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ই হোক আর সেটা ছাত্ররাই হোক, যে কেউই মাথায় রাখতে হবে যে একটা ভালো কিছু করার অর্থ এই না যে আমাকে সারাক্ষণ সবাই ভালো বলবে। আমি কিন্তু সারাক্ষণ পরীক্ষার মধ্য দিয়েই যাব, এটাই জীবন।
জি। এবং আমাকে ব্যালেন্সের মধ্য দিয়েই যেতে হবে। কিন্তু আমি যদি ধরে নেই যে না আমি একবার পেরেছি তার মানে প্রতিবারই আমাকে সবাই সাপোর্ট দিবে এটা করতে, নাও দিতে জি পারে। আপা, আপনার কাছে আবার আসবো, আমরা বেশ খানিকটা আগিয়েছি কথায়। কামাল ভাই, আপনার কাছে যে বিষয়টা আমি একটু জানতে চাই সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন যে দেখি চেষ্টা করে, ক্ষমতা দিয়েছে ছাত্ররা, কতটুকু করতে পারি, হলে তো হলো, না হলে চলে যাব। এবং ছাত্র উপদেষ্টা কিংবা সমন্বয়কদের মধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন, তারাও এমন একটা ইসে আছেন যে আমরা একটা চেষ্টা করছি, ড্রাইভ দিচ্ছি, না পারলে পড়াশোনা করতে বিদেশ চলে যাব। কিন্তু এই ছাত্রদের কথা শুনে, শিক্ষার্থীদের ডাকে যে সমস্ত সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো মাঠে ছিল, তাদের তো পড়াশোনা করতে বিদেশ যাওয়ারও সুযোগ নেই, তাদের হচ্ছে অন্য কোনো জায়গায় চাকরি করারও সুযোগ নেই। দিন শেষে আসলে কি হবে তখন যদি এগুলো সফল না হয়? না দেখেন, প্রধান উপদেষ্টা চেষ্টা করে দেখি দেখি না কি হয়, এটা ওই ভানুর একটা চুটকি আছে, কিন্তু দেখি না কি হয়, দেখি না কি হয়, পরে দেখতে দেখতে সব শেষ। দেখেন ওই যে উনি একটা খুব চমৎকার কথা বলছে, সেটা হচ্ছে কখন থামতে হবে এটা জানতে, ইউ মাস্ট নো ওয়েন টু স্টপ। এটা একটা গল্প আছে ছোট, আপনার সময় খুব কম। এক ছেলে সেতার বাজানো শিখছে, তো তার বাবা ওস্তাদের কাছে নিয়ে গেছে যে আচ্ছা দেখেন তো আমার ছেলেটা কেমন সেতার বাজায়। তো বাজাচ্ছে 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 বাজাচ্ছে, থামে না আর। তো বাজাচ্ছে, ওই অবস্থায় বাবা ওস্তাদকে জিজ্ঞেস করতেছে আচ্ছা কেমন বাজায় আমার ছেলে? তো ওস্তাদ বলতেছে বাজায় তো ভালো, কিন্তু থামতে জানে তো। দেখেন, থামতে জানাটা একটা বিরাট ব্যাপার। এই যে মোহাম্মদ আলী ক্লে, উনি যদি ওই সময় রিটায়ার না করে যদি আবারও মানে বক্সিং রিংয়ে যাইতেন, উনি সবাইকেই মানে ইয়ে করতে পারতেন। কিংবা ধরেন সচিন টেন্ডুলকার, এরপরে আরও 2-3 বছর 4 বছর উনি খেলতে পারতেন, অনায়াসে খেলতে পারতেন, বাট হি রিটায়ার্ড। কারণ ভদ্রলোক, মানে হ্যাঁ, হি নিউ ওয়েন টু স্টপ। এটা একটা পার্সোনালিটিরও ব্যাপার। হ্যাঁ, যাই হোক, এখন এরা থামতে জানছে, থামছে না কেন, এটার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। সেটা হলো যে আপনি যখন একটা বড় বিজয় অর্জন করবেন, তখন আপনার মধ্যে এক ধরনের ওভার কনফিডেন্স জন্মাবে, এবং যেটাকে বলে আপনি যদি অন্ধকারে যদি সামান্য একটু আলো দেখেন, তখন আপনি চাইবেন যে আলোটা আরও আলো চাই, আমি আরও আলো চাই। হ্যাঁ, তো এই যে একটা বড় বিজয় তারা আনলো, এই বড় বিজয়ের মধ্য দিয়ে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল খুব বেড়ে গেছে, এবং তারা মনে করতেছে হাসিনার মতো স্বৈরশাসককে মানে পালাইতে বাধ্য করছি, তা আমাদের সামনে আর কে কি। হ্যাঁ, এইখান থেকে ওরা থামছে না যে তাদের অন্যান্য ডিজায়ারগুলো তারা ফুলফিল করবে। দেখেন, যদি এরকম হইতো যে না, রিয়েলি তারা পলিটিক্স করতে চায় এবং রিয়েলি তারা কি বলে যে পলিটিক্সে ইনভলভ হতে চায়, তাহলে তো আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু তারা তো পলিটিশিয়ান হচ্ছে না, তারা ডেমাগগ। দে আর মানে নাথিং মোর দ্যান ডেমাগগ। তারা স্লোগান দিতে জানে, তারা শুধু মানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিজের ব্যবহার করতে জানে। এইটা রাজনীতিটা যে মানে ইটস এ গেম অফ স্কলার্স। রাজনীতিটা কিন্তু দেখেন, আমাদের দেশে রাজনীতি এত সহজ হয়ে গেছে, মানে মানে এত সহজ যে এটা বলার মতো না। যেমন ধরেন ওই যে 42,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি 5 মাসে, তো এক ছেলে স্ট্যাটাস দিছে যে কি বলে, এক সমন্বয়ক বলতেছে যে এটা স্বৈরাচারের ফসল। সে জানেই না যে রাজস্বটা কি। তখন আমি একটা স্ট্যাটাস দিলাম যে রাজনীতি এত সহজ হয়ে গেল, মানে কিছুই না বুঝেই রাজনীতি করা যায়। হ্যাঁ, এবং তাদের মধ্যে ইতিহাস চেতনা আছে কিনা সেই ব্যাপারেও আমার খুব সন্দেহ আছে। আমরা 2-3 বছর আগে কতগুলো ভিডিও ক্লিপ দেখছি যে শহীদ মিনারে গেছে এক ছেলে, তাকে জিজ্ঞেস করতে হচ্ছে এখানে কেন আসছো, তো সে বলতেছে যে পাকিস্তানিরা বলল যে উর্দু ভাষায় কথা বলতে হবে। শেখ মুজিব ঘুম থেকে উঠে বলে না, উর্দু ভাষায় কথা বলা যাবে না, বাংলায় কথা বলতে হবে। তারপরে আমরা ঝাঁপিয়ে পড়লাম, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে তাদেরকে পরাজিত করলাম। তারপরে বাংলা ভাষাতে, তখন থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি। সেইটা বলতেছে জাতীয় স্মৃতিসৌধে, শহীদ মিনারেও না, কিন্তু না। হ্যাঁ, কত আজগুবি একটা গল্প, এবং বলতেছে শহীদ, মানে এটা আমি নিজে দেখছি। যাই হোক, এই যে ইতিহাস বলা হয়ে থাকে, উইদাউট পলিটিক্স হিস্ট্রি ইজ ডাম, উইদাউট হিস্ট্রি পলিটিক্স ইজ ডিফ। এখন তারা দে নো নাইদার পলিটিক্স নর হিস্ট্রি। তো কীভাবে তারা আমাদের দেশকে নেতৃত্ব দিবে আপনি বলেন? নেতৃত্বের কোয়ালিটি না থাকলে আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? আপনি কি ক্রোধ, সাহস
এটাই কি নেতৃত্বের একমাত্র কোয়ালিটি? সাহস এবং ক্রোধ, এছাড়া কি আর কোনো কোয়ালিটি থাকবে না? সাহসের দরকার আছে, যেমন বঙ্গবন্ধু সাহস না থাকলে দেশ স্বাধীন হইতো না। এখানে আপনাকে আমি মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটা আপনি বলছিলেন যে কোথায় থামতে হবে, আপাও বললেন কোথায় থামতে হবে জানতে হবে, কিন্তু দেশ বিদেশে যে ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা আমরা শুনি, কিংবা যে ফ্যাসিবাদের পতনের কথা বলা হয়, তাদের ফিরে আসার যে ধ্বনি, কিংবা সমন্বয়কদের মৃত্যুর হুমকি, আমরা ভয়ঙ্কর রূপে ফিরে আসব, তারা থেমে গেলে কি এই ষড়যন্ত্রগুলো কিংবা তাদের ফিরে আসার পথটা কি ত্বরান্বিত হবে কিনা? না, শুনেন, আমি বলছি স্টুডেন্ট কমিউনিটি শুড অলওয়েজ বি এ স্ট্রাইকিং ফোর্স ইন এ ক্রাইসিস মোমেন্ট। সবসময় ক্রাইসিস মোমেন্টে তারা একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, নাথিং মোর নাথিং লেস। না, আমি একটু কামাল ভাইয়ের সাথে এই জায়গাটা একটু যোগ করি। তাইলে কি ওরা এখন পড়ালেখা বাদ দিয়ে সারাক্ষণ বাঁচাবে? মানে এইটাই তাদের কাজ? পড়ালেখাটা কে করবে? আচ্ছা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এখন যখন ক্রাইসিসটা মানে ইমিনেন্ট হয়ে যাবে, মানে আসন্ন হয়ে যাবে, যে হ্যাঁ বোঝা যাচ্ছে এটা ক্রাইসিস, তখন তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে। এখন তো ক্রাইসিস দেখছি না, আমরা কোনো ক্রাইসিস দেখছি না। আপনি তো দুদূর ভয় দেখাচ্ছেন, সব কিছুতে বলতেছেন স্বৈরাচারের জঞ্জাল, সব কিছুতেই বলছেন স্বৈরাচার আসতেছে, স্বৈরাচার চলে আসতেছে। এগুলো তো চালাকি। স্বৈরাচার কোথায় আসতেছে? কোথায় আপনি দেখছেন? কোথায় স্বৈরাচার আসতেছে? কিন্তু বারবার বলতেছেন যে স্বৈরাচার ফিরে আসতেছে। এগুলি হচ্ছে আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য। এবং যে সমস্ত মুভমেন্টগুলোতে বলা হয়েছে তাদের একটা ইন্ধন আছে, আমরা কিন্তু এখনো কাউকে দেখতে পারি নাই সেই মুভমেন্ট থেকে কাউকে গ্রেফতার করে। হ্যাঁ, না, স্বৈরাচার নাই তো, কিন্তু আপনি বলতেছেন স্বৈরাচার। এইটার কারণটা কি? আপনি যখনই বলতেছেন যে স্বৈরাচারের জঞ্জাল সরাচ্ছি, তার মানেটা হচ্ছে যে আপনি ব্যর্থ হচ্ছেন। নিজের ঘাড়ে যেহেতু দায় চলে আসতে পারে, সেহেতু আপনি দায়টা স্বৈরাচারের ঘাড়ে দিচ্ছেন। এই তো এগুলি তো মানুষ বুঝে। হ্যাঁ, এগুলি মানুষ বোঝে। এখন মানে এই যেটা ছাত্রদের বলতেছি, তারা সবসময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দেখেন, শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রায়। আমি প্রায় বলছি, মানে বলা উচিত ধ্বংস হয়ে গেছে, তারপর আমি একটু কনজারভেটিভ হইতে বলতেছি ধ্বংসপ্রায়। দীপুমণি অর্ধেক ধ্বংস করে দিয়ে গেছে নানা রকম ক্যারিকুলাম ঢুকায় দিয়ে, বাকি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ছাত্ররা 5ই আগস্টের পরে কি হওয়া উচিত ছিল? 7 দিন তারা সেলিব্রেট করবে, 7 দিন সেলিব্রেট করবে, স্বৈরাচার মুক্ত হয়েছে, এই সেই ইত্যাদি 7 দিন সরি করে তারপর স্কুলে চলে যাবে। হওয়া উচিত ছিল কি? দেখেন আমরা কি, মানে আমরা যে এত একটা উত্তেজিত এবং এত একটা এটা কি বলে যে হাইপার ইমোশনাল। হওয়া উচিত ছিল কি, আপনার পলিটিক্যাল সায়েন্সে একটা নতুন চ্যাপ্টার যুক্ত হবে। প্রতি ঘটনার পরে কি হয়, রাষ্ট্রবিজ্ঞানের বইগুলোতে একটা নতুন চ্যাপ্টার যুক্ত হয়। যেমন ধরেন জিয়ার টেনুর যখন শেষ হলো, তখন একটা যুক্ত হলো যে জিয়া এই করছে। আলাপটা খুব চমৎকার হচ্ছিল, কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি জাস্ট একটু আবার আমাদের যে বিষয় সেখানে একটু ফিরতে চাই, 1 মিনিট করে একটু দুজন কাছে শুনতে চাই। আমরা যে আন্দোলন সংঘাত কিংবা যে একটা অস্থিরতা দেখছি, এই অস্থিরতা থেকে ফিরে আসার পথ কি আসলে ছাত্রদের থেমে যাওয়া, নাকি আসলে এর পেছনে আরো কিছু করার সুযোগ আছে? একটু আপনি 1 মিনিটের মধ্যে বলবেন। না, ছাত্ররা লেখাপড়া করতে হবে। এবং আমি যে প্রস্তাব দিছি যে পার্লামেন্টে 10টা বা 20টা সংরক্ষিত আসন থাকবে, যেমন নারী সংরক্ষিত আসন আছে, সংরক্ষিত আসন তরুণদের জন্য। জি কামাল ভাই, ধন্যবাদ। আপনি বলতেন যে এই অস্থিরতা থেকে শেষটা কোথায় হবে, আসলে কিভাবে সম্ভব? শেষটা হবে যে যখন আসলে তারুণ্য তার সকল শক্তি নিয়ে, অর্থাৎ সেই পাওয়ারটা হচ্ছে নলেজ, সেই পাওয়ারটা হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সট বা হিস্টোরিক্যাল নলেজ, সেই পাওয়ারটা হচ্ছে এক্সপিরিয়েন্স, সেই পাওয়ারটা হচ্ছে স্টাডি বা তার পড়াশোনা, তার জ্ঞান, সেই সব কিছু মিলিয়ে যখন সে একটা পাওয়ার, নিজে ব্যক্তি মানুষ পাওয়ার হিসেবে আসবে, তখন তাকে আসলে এই যুদ্ধ করে ঢুকতে হবে না, তাকে ডাকবে, রাষ্ট্রই ডাকবে, যদি সে সেরকম ভাবে তৈরি হয়। প্রত্যেকটা তরুণ এভাবে তৈরি হোক, সেটাই আমরা চাই। ধন্যবাদ রণকপা, কামাল ভাই আপনাদের কাছে। এবং আমাদেরও প্রত্যাশা আসলে তরুণরা যেভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল, তারা সবসময় থাকবে, কিন্তু একই সাথে হচ্ছে দেশের যে অস্থির এক ধরনের প্রতিবাদ আন্দোলনের সংঘাত চলছে, সেটিও আসলে সবাইকে বন্ধ করতে হবে। তাহলে যে ঐক্যের কথা আমরা বলছি, স্বপ্নের বাংলাদেশের কথা বলছি, যেটা আমাদের অতিথিদের কাছ থেকে উঠে আসলো, এটি সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।